নমস্কার, তনুর গল্প সম্ভারে আমি তনুশ্রী তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আবার একটা শিবরাম চক্রবর্তীর গল্প, শিবরামের ছেড়াদ্দ। গল্পটা শোনার অনুরোধ রইল। আশা করি তোমাদের গল্পটা ভালোই লাগবে। যদি ভালো লাগে তাহলে তোমাদের পরিচিত ও পরিজনদের সাথে শেয়ার করতে ভুলো না। তাহলে শুরু করছি আমার আজকের নিবেদন, শিবরাম চক্রবর্তীর একটি মজাদার গল্প, শিবরামের ছেড়াদ্দ। দুঃখ করছিলাম হর্ষবর্ধন বাবুর কাছে। একটা ভারী আফসোস রয়ে গেল মশাই। কিসের আফসোস? তার জিজ্ঞাসা। দেখুন, পরের দৌলাতে তো অনেক খেলাম, জীবন ভরি খাচ্ছি। বলতে গেলে পরের বাড়ি খেয়েই মানুষ। পরের খেয়ে খেয়ে? না, পরিও আছে তার মধ্যে। পরিদেরও খেয়েছি ইনতার। পরি পেলেন কোথায় আবার? কেন, আমার বোনরাই তো এক একটা পরি। পরির মতোই দেখতে সবাই। তাদের কি পর বলা যায়? আমার বোনদের কি আপনি পর বলতে চান? না না, তা কেন বলবো? তিনি কাঁচুমাচু হয়ে বললেন, তাদের ঘাড় ভেঙেও খেয়েছি বিস্তর। ভাইফোঁটার দিনটি তো বটেই, তাছাড়াও আরো কতদিন। কিন্তু সে দুঃখ নয়, সে তো সুখের কথাই। দুঃখ এই যে নিজের সুবাদে একটা খাও এই জন্মে আমার হলো না। কিরকম? ধরুন, আমার অন্নপ্রাশনের খাওয়াটা খুব ঘটা করে হয়েছিল শুনেছি। মাছ, মাংস, লুচি, পোলাও, মিঠাই, মন্ডা কিছুই নাকি বাদ যায়নি। কিন্তু যতদূর ধারণা, আমাকে খেতে দেয়নি একদম। খেয়ে থাকলেও আমার এখন মনে পড়ে না। তারপর পৈতের খাওয়াটাও ফসকে গেছে আমার। বাড়ি থেকে পালিয়ে গেছিলাম বলে পৈতের সময়টা উতরে গেল কোন ফাঁকে, টের পেতে না পেতেই। আর পৈতে হলো না বলে বিয়েও হলো না শেষটায়। বিয়ের খাওয়াটাও হলো না। আর বিয়ের পর এই বছর বছর জামাই ষষ্ঠীর খাওয়াগুলো বরবাদ। বর হতে পারিনি বলে বাদ পড়ে গেল বিবাক। কেন বিয়ে হলো না কেন? যাদের পৈতে নেই তাদের কি আর বিয়ে হয় না? আমার তো হয়েছে। আহা, আপনার জাত কুলের পরিচয় আছে তো, আমার তো তা নেই। বাপ মা অকালে মারা গেলেন, কে বিয়ে দেবে বলুন? যেখানে বিয়ের কথা পারে জিজ্ঞেস করে, তোমরা কি জাত হে? আমি বলি বামুন, তো বলে পৈতে দেখাও। দেখাতে পারি না, পৈতে নেই। এদিকে চক্রবর্তী, বামুন, কায়স্থ, বদ্যি কেউই মেয়ে দিতে চাইলো না। উল্টে শ্লোক ছুঁড়ে ছুঁড়ে মার লাগালো আমায়। সেলেট চুড়ে? বলেন কি মশাই? সেলেট নয়, শ্লোক। বলল যে অজ্ঞাত কুলশীলস্য বাস দেয়ন কস্যচিৎ। শ্লোকের ঘায়ে চিৎপাত হয়ে পড়তে হলো বলতে গেলে। দুঃখের কথাই বটে। তারপর ধরুন, নিজের ছেড়াদ্দর খাওয়াটাও আমার বরাতে নেই। কিন্তু সেই জন্য দুঃখ করে লাভ কি? যদ্দূর জানি কেউ নাকি ওটা খেতে পায় না। পরের ছেড়াতে খেয়ে খেয়েই সে দুঃখ ভুলতে হয়, পুষিয়ে নিতে হয় সবাইকে। তাহলে আর সে দুঃখটাও রাখবেন না। তিনি বললেন, নিজের ছেড়াদ্দর খাওয়াটা আপনি খেয়ে নিতে পারেন, ইচ্ছে করলে এখনই। কি করে? নিজের ছেড়াদ্দ নিজেই করে। আবার কি করে? কি রকম? শাস্ত্রে সেরকম বিধান দিয়েছে যে অপুত্রক, যার পিণ্ড জল দেবার কেউ নেই, সে নিজের পিণ্ডি নিজে দিয়ে পরলোকের পথ
পরিষ্কার করে যেতে পারে। ভাটপাড়ার থেকে পণ্ডিতদের বিধান আনিয়েছি আমি। আমার তো কোনো ছেলেপুলে হলো না, নিজের ছেড়া তো নিজেই করে যাব বলে ঠিক করে রেখেছি। তাই নাকি? তাহলে আমাকেও তো মহাজন যেন গত পন্থা করতে হয়। এ কি, আপনিও যে সেলেট ছুঁড়ে মাল লাগাচ্ছেন মশাই? সেলেট নয়, সোলক। আমাকে শুধরে দিতে হয় আবার। অবশেষে আমার ভাগ্নে গোপালকে হাঁক পারলাম একদিন, এই ছাপানো চিঠিগুলো এইসব ঠিকানায় বিলি করে আয় তো বলে নাম ঠিকানার একটা লিস্টই দিলাম ওর হাতে। এই যে তোমার ছেড়াদের চিঠি গো মামা। এই চিঠি পড়েই না ভরকে গেছে চক্ষু চরক গাছ। বেঁচে থাকতে থাকতেই করে যাচ্ছি, তোরা করবি কিনা কে জানে। শেষটায় নরকে পচে মরতে হবে। আর তাছাড়া সত্যি বলতে, আসল কথাটা ফাঁস করি তারপর। আমার ছেড়ার তো যদি বা হয় সবাই মিলে সাঁটাবে আর আমি কেবল ফাঁক যাব, এই চিন্তা আমার কাছে অসহ্য। তাই কেবল শুধু ছেড়াদ্দ করেই নয়, নিজের ছেড়াদ্দে পেট ভরে খেয়ে যেতেও চাই আমি। মাসিদের কাউকে তো নেমন্তন্ন করনি? গোপাল তালিকা পাঠ করে বলে। বিনি মাসি, ইতু মাসি, পুতুল মাসি, জবা মাসি, কাউকেই তো ডাকনি দেখছি। আহা, ওরা কখনো আমার ছেড়াদ্দ খেতে পারে? প্রাণী লাগবে না ওদের? তা মাস্তুতো বোনদের না করলেও তোর মামাদের, মাস্তুতো ভাইদের প্রায় সবাইকেই করেছি, আর ওই সঙ্গে আমার লেখক বন্ধুদেরও। গোপাল সুবোধ বালকের মতন গড়গড় করে পড়তে লাগলো চিঠিটা। সময়োচিত নিবেদন মিদং মহাশয়, অমুক তারিখে আমার মামা চন্দ্রবিন্দু শিবরাম চক্রবর্তীর শুভ শ্রাদ্ধানুষ্ঠানে আপনার সবান্ধব আগমন প্রার্থনা করি। ইতি নিবেদক বিনীত শ্রীগোপাল চন্দ্র বন্দ্যোপাধ্যায়। চিঠিটা কিন্তু ঠিক লেখা হয়নি মামা, কোথায় যেন ভুল হয়েছে মনে হচ্ছে, খটকা লাগছে আমার। এই ভুলটা পেলি কোথায়? শুভ শ্রাদ্ধানুষ্ঠান, এমন কথা তো শুনিনি কখনো। শুভ বিবাহ হয়ে থাকে জানি, শুভ অন্নপ্রাশনও হয়, শুভ উপনয়নও হতে পারে, কিন্তু শুভ শ্রাদ্ধ কেন? শ্রাদ্ধ কাজটা কি অশুভ নাকি? বাধা দিয়ে আমি বলি, একজনের পরলোকের কল্যাণের পথ সাফ করা হচ্ছে, সেটা কি খুব অশুভ কাজ? কিন্তু ওই চন্দ্রবিন্দু শিবরাম, চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু আপন মনে বিড়বিড় করতে থাকে সে। ওর বিড়ম্বনায় আমি বললাম, আরে চন্দ্রবিন্দু কেন রে? ওটা হলো গে ঈশ্বর শিবরাম। মরে যাবার পর ঈশ্বর প্রাপ্তি ঘটে, সবাই ঈশ্বর হয়ে যায় না? মুখ্য কথাকার, কিচ্ছু জানিস নে। কিন্তু আমার ঐশ্বর্যের প্রতি ভ্রুক্ষেপ না করে সে বেরিয়ে গেল চিঠি বিলোতে। ফিরে এলো সন্ধ্যা বেলায়, এসে বলল, তোমার লেখক বন্ধুদের কেউ কিন্তু আসতে রাজি হলো না, বুঝলে মামা? কেন, কি বললে তারা? একজন বললে মরেছে নাকি, আপদ গেছে। দাঁড়াও, তোমায় মিষ্টি মুখ করাই, খোঁজ খবর এনেছো বলে চলে গেল বাড়ির ভেতর। আমি বসে আছি তো বসেই আছি, সন্দেশ রসগোল্লা কি খাওয়ায় কে জানে। নোরানং মাতুলক্রম বলে যে তা মিছে নয় বলে মনে মনে ও তারিফ করে একটা শ্লোক ছুঁড়ে মারি আমিও। তারপর বসে আছি তো বসেই আছি, অনেকক্ষণ বাদে বেরিয়ে এসে বললে, এ কি তুমি এখনো বসে আছো যে? আগে আপনি কি খাওয়াবেন বললেন না, আমি ওর মনে করিয়ে দিই। তা ভাই, এই বাজারে মিষ্টি এখন কোথায় পাই? সন্দেশ টন্দেশ সব কন্ট্রোল হয়ে যায়নি বলে একগাল হেসে ফের তিনি বাড়ির ভেতর সেঁদুলেন। আমি চলে এলাম তখন।
তারপর একজন বললে সত্যি মরেছে না খবর কাগজের নাম ছাপানোর মতলব। তুমি জানো ঠিক শিবরামটা মরেছে, আমার কিন্তু প্রত্যয় হয় না, সহজে মরবার ছেলে নয়, তেমন পাত্রই না, আমাদের মেরে তারপর যদি সে মরে। বলি রামায়ণ পড়েছো তো? সেই যে কৃত্তিবাস পণ্ডিত কবিত্বে বিচক্ষণ লঙ্কা কাণ্ডে গাইলেন গীত রামায়ণ। তিনি কি বলে গেছেন জানো? বলেছেন কি ধাতুতে তৈরি, মরিয়া না মরে রাম ই কেমন বৈরি। দাঁড়াও, আমি রামায়ণটা নিয়ে এসে শোনাই তোমায়। বলে তিনি মোটা একখানা বই নিয়ে এলেন। দেখেই না আমার চক্ষু স্থির, তক্ষুনি আমি সটকে পড়েছি সেখান থেকে। তাই না দেখেই আর সেখানে যাসনি কখনো, আমি উপদেশ দিই। মরে গেলেও না, মানে তুমি সত্যি সত্যি মারা গেলেও যাব না। আরেকজন বললেন দেখো বাবু, ওর ছেড়াদ্দ গিয়ে কি হবে, ও তো আমার ছেড়াদ্দে আসতে পারবে না, আমার স্মৃতিসভাতেও ওকে দিয়ে কাজ হবে না কোনো, ওর তো হয়েই গেল। ওর ছেড়াদ্দই বলো আর স্মৃতিসভাই বলো, সেখানে গিয়ে আমার লাভটা কি শুনি? আসতে হবে না ওর, শুনে আমার রাগ হয়ে যায়, বেজায়। তারপর যথা দিবসে যথাসাধ্য আয়োজনে শ্রাদ্ধের পাঠ চুকলো, যথারীতি মন্ত্র আওড়ালো, নিজের পিণ্ডে চটকালুম 2 হাতে। তারপর নিজেকেই খেতে হলো, তাই আবার আত্মার কল্যাণে যা যা করণীয় করতে হলো সব। শ্রাদ্ধ শান্তি সকালে নির্বিঘ্নে চুকে যাবার পর বিকেলে ব্রাহ্মণ আর কুটুম্ব ভোজনের পালা। মামা তুমি লুকিয়ে থাকো, এখন ঘাপটি মেরে থাকো কোথাও। বিকেল না হতেই গোপাল বলল আমায়, আত্মীয়রা তো সব আসবে, এইবার তোমাকে দেখতে পেলে তারা ভরকে যাবে না, নেমন্তন্ন না খেয়ে ভিড় মিখাবে সবাই। বারে আমার ছেড়াদ্দ আর নিজেই আমি দেখতে পাবো না, সে কি কথা? দরজাটা ভেজিয়ে দিয়ে এই ঘরটার ভেতর থেকে গুলগুলির ফাঁক দিয়ে দেখো না কেন। গোপাল বাতলায়, তোমাকে কেউ দেখতে না পেলেই হলো। তাই হলো, আত্মগোপন করে আত্মীয় স্বজনদের আবির্ভাব দেখতে লাগলাম, শুনতে লাগলাম সবার আহা উহু, কত না সমবেদনা, সকর্ণে শুনতে হলো সোচ্চার সব প্রশংসা। আমি যে সত্যি এহেন ভালো এমন আদর্শ লোক ছিলাম তা আদৌ আমার ধারণা ছিল না। নিজেকে এত নিঃস্বার্থপর, সদাশয়, মহৎ, উদারচেতা, পরহিত চিকিৎসু ইত্যাদি ইত্যাদি বলে ঘুণাক্ষরেও কোনো দিন সন্দেহ করিনি। তারপর পাতায় পাতায় বসে গেল সবই একে একে, সেই পাতাবাহারের ওপর সেদিনকার যত বাহারি আহার এসে পড়তে লাগলো। এটা কি হে? শুধলেন একজন। আগে পান্তুয়া, জবাব দিল গোপাল। এগি চেহারা পান্তুয়ার। কারিগর জানালো যে এই জিনিসের পান্তুয়া এর আগে সে কখনো বানায়নি, তাই চেহারাটা ঠিক জুৎসই করতে পারলো না। তা গোড়াতেই মিষ্টি কেন হে? লুচি তরকারি আনো না আগে। আগে আজ বৃহস্পতিবার কি না, চাল গমের খাবার বিকেলে ব্যবহার নিষিদ্ধ, যে সরকারি মানা রয়েছে। বালক গোপালী বৃহৎ কর্মকর্তা হয়ে দেখা দিয়েছে। লোকটার আক্কেল দেখো একবার, বেছে বেছে এমন দিনে মরেছে যে ছেড়াদের তারিখটি পড়েছে ঠিক বৃহস্পতিবারে বেয়ার বেলায়। বিক্ষোভ প্রকাশ করলেন তিনি। বদমাইশের ধরি, 1 নম্বরের শয়তান যাকে বলে। তার লুচি রুটি ভাত টাত নয় বা হলো, মাংস তো করতে পারতে। চমকে ওঠেন একজন। তার ঢালাও ব্যবস্থা হলেও শুধু তাই চালানো যেত না হয়। আগে আজ নন মিড ডে না? গোপালের মনে করিয়ে দেওয়া। বদমাইশটা দেখেছো একবার,
এমনিভাবে হিসেব করে খরচা বাঁচিয়ে মোড়াটা আরেকজনের বড় চর্চা শুনতে হয়। চক্রবর্তীরা কঞ্জুস হয়ে থাকে, আরেকজনের উত্তর গাওয়া তার উপর। আর চক্রবর্তীরা না হলেও উনি তো নির্ঘাত। পান্তুয়ার পর আর কি আছে? হ্যাঁ, একজন সুধান, শুধু পান, শুধু পান। এবার সবাই সত্যি হকচকান। এরপরেই পান। দেখুন দেখুন সবাই, চক্রবর্তীর কাণ্ডটা দেখুন একবার। চেঁচিয়ে মাত করলেন একজন। জ্যান্ত থাকতো যা বরাবর দেখে এসেছি, সেই স্বভাবটা তার মরা যাবার পরেও যায়নি দেখছি। বলে কি আর স্বভাব বদলাবে? জীবদ্দশায় আমাদের খাওয়াতে কখনো এক পয়সা খসায়নি, খালি আমাদের ঘর ভেঙে খেয়েছে। আর এই মারা যাবার পর কেমন ব্যবহারটা করে গেল দেখছেন তো। স্বভাব যায় না বলে একথা যে বলে সে কি মিথ্যে? বেঁচে থাকতে সারা জীবন লোকটা পান করে গেল, মারা যাওয়ার পরও সেই পান দোষ আর ঘুচলো না। রসগোল্লা, সন্দেশ, রাবড়ি না হয় কন্ট্রোল মানলুম, কিন্তু খাজা, গজা, বোঁদে, মতিচুর, গাঙ্গুরামের দই, চন্দ্রপুলি, সোনপাপড়ি এসবও কি ছিল না বাজারে? তা না, সেই পান্তুয়া, আর তারপরে এই পান। খান, যত খুশি খান। বাপু সকল, আমার সময় তো ঘনিয়ে এসেছে। সারা জীবন ধরে তোমাদের আমি জ্বালিয়েছি, তোমরা যেন রাগ পুষে রেখো না, তাহলে মরেও আমার আত্মা শান্তি পাবে না। আমাকে মাফ করো তোমরা সবাই, কিন্তু একটা অনুরোধ আছে। আমার একটি কাজ তোমাদের করতে হবে। তাহলে একটা গল্প বলি শুনুন। বলেও যে মানুষের স্বভাব যায় না তার প্রমাণ পাবেন। আমাদের সুগোচরে তারিণী করেছিলেন এক নম্বরের বুড়ো বদমাইশ। গাঁয়ের নাম সুকোচর হলে কি হবে, কাউকে সে সুখে চড়তে দিত না। তাকে নিয়ে স্বস্তি ছিল না কারো। হুজ্জুত হাঙ্গামা বাঁধিয়ে রাখতো সব সময়। এর নামে মামলা, ওর নামে মিথ্যে সাক্ষী, এর জমি দখল, ওর ক্ষেতের ফসল রাতারাতি কেটে নেওয়া, এই সবই ছিল তার নিত্য কর্ম। একবার দারুণ অসুখে পড়ল সে। শেষটায় মৃত্যুর দিন ঘনিয়ে এলো লোকটার। যতই পাজি হোক না, মরতে হবে একদিন সবাইকেই। মরবার আগে সে গাঁয়ের সকলকে ডাকিয়ে পাঠালো তার ভাগ্নেকে দিয়ে। তিনকুলে তার ওই ভাগ্নেটাই ছিল কেবল। ভাগ্নে গিয়ে বললে সবাইকে, মামা আমার মৃত্যু শয্যায়, আপনাদের শেষ দেখা দেখতে চান একটি বার। শুনে সবাই এলো, বেশ খুশি হই বলতে কি। তারিণী গুরু তাদের দেখে বললে, বাপু সকল, আমার সময় তো ঘনিয়ে এসেছে। সারা জীবন ধরে তোমাদের আমি জ্বালিয়েছি, তোমরা যেন রাগ পুষে রেখো না, তাহলে মরেও আমার আত্মা শান্তি পাবে না। আমাকে মাফ করো তোমরা সবাই, কিন্তু একটা অনুরোধ আছে। আমার একটি কাজ তোমাদের করতে হবে। না, শ্রাদ্ধ শান্তির ব্যবস্থা করে খরচের দায় ফেলতে যাচ্ছি না তোমাদের। তোমরা কেবল এইটি করবে, আমি মারা যাবার পরে আমায় না পুড়িয়ে গাঁয়ের মধ্যে বাজারের মাঝখানে আমার দেহ একটা বাঁশের ডগায় বসিয়ে রেখো। যতদিন না আমি আপনার থেকেই পচে খসে যাই, বুঝেছ? এইভাবে আমার প্রায়শ্চিত্ত করতে চাই আমি। বুড়ো বামনের এই শেষ প্রার্থনাটা তোমরা রাখবে, এই না বলে খুড়ো তো চোখ বুঝলেন। তারা আর কি করে, তার আত্মার সদ্গতির জন্যে তারই উপদেশ মতো বাঁশের ডগায় শূলদণ্ডদানের মতোই তাকে বাজারের মাঝখানে খাড়া করে রাখলো। এদিকে খুড়ো করেছে কি, মরবার আগের দিনে সদরের হাকিম সাহেবকে বেনামি এক চিঠি লিখে রেখেছিল। তাতে লেখা ছিল, আমাদের গায়ের তারিণী চাটুর্যকে
কে বা কাহারা খুন করিয়ে বাজারের মধ্যস্থলে একটি বংশদণ্ডে লটকাইয়া রাখিয়া গিয়াছে। কে বা কাহারাই বা কেন বলি, এই সুখচরের তাবৎ অধিবাসী সবাই মিলিয়া ষড়যন্ত্র করিয়া এই কর্ম করিয়াছে বলিয়া আমার বিশ্বাস। ইতি বিনীত নিবেদক। ব্যাস, আর যায় কোথায়? পরদিন পুলিশ সাহেব এসে দেখলেন সত্যিই তাই। শুদ্ধ লোকের হাতে দড়ি পড়ল। সবাইকে টানতে টানতে নিয়ে জেল হাজতে পুরে দিল পুলিশ। মরবার পরও স্বভাব গেল না, মরেও গাঁয়ের সবাইকে ফাঁসিয়ে গেল তারিণী। ফাঁসি হয়ে গেল সবার? জানতে চাই গোপাল। তনয়ে তর তারিণী, এই কারণেই বলে থাকবে বোধ হয়। আপন মনে নেপথ্যে আমি আওড়াই। হ্যাঁ, যা বলছিলাম। গোপালের জবাব না দিয়েই বক্তা বলতে থাকেন, চিঠিটা লিখে রেখে খুড়ো তার ভাগ্নেকে বলে রেখে গেছিল তার মামার যাবার পরই যেন সে চিঠিখানা ডাকে ছাড়ে। আমাদের চক্রবর্তীও তার এই টিংটিঙে ভাগ্নেকে মরবার আগে বলে গেছে নিশ্চয়ই, আমার ছেড়াদ্দ কাউকে কিচ্ছুটি খাইও না, উপযুক্ত মামার উপযুক্ত ভাগ্নে তো। বলে উনি জাচ্ছল্যমান উদাহরণের দিকে সবার দৃষ্টি আকর্ষণ করলেন। দেখুন না কেমন মিডিমিডি হাসছে আবার, মিটমিটে শয়তান। আরেকজনের সার্টিফিকেট, 1 নম্বরের বিচ্ছু। আমার কি দোষ? গোপাল এবার বিচ্ছুরিত হয়। টাকা কড়ি না থাকলে আমি কি করব? মামার প্রকাশকদের কাছে গেলুম টাকা চাইতে, তা উনি মারা গেছেন শুনে কেউ আর একটি পয়সাও ঠেকালে না। বলল টাকা, টাকা কোথায়? আকাশ থেকে পড়লেন সবাই। ওর তো কোনো পাওনা নেই আমাদের কাছে, বিস্তার টাকা আগাম নিয়ে রেখেছিলেন, তাই উসুল হতেই এখন 7 বছর লাগবে। বই বেচে আদায় করতে হবে আমাদের, তা বই বিক্রি হলে হয়। এখন লেখক পত্র তুললে তো তার বই আর বাজারে বিক্রি হয় না ভাই। এইসব বলে বিদায় করে দিল সবাই। আমি কি করব? যাকে যেতে দাও, এই পান্তুয়াই গিলবো গন্ডা পাচেক। সকাল থেকে উপোস করে আছি, এখানে এসে সাঁটাবো বলে। ওই পান্তুয়াই সই, আনো তোমার পান্তুয়া যত আছে। বলে পাতের পান্তুয়ায় কামড় বসাতেই তিনি হ্যাক তু করে উঠেছেন। ছ্যা ছ্যা, এ কিসের পান্তুয়া? হে, কাঁচকলার। কাঁচকলার পান্তুয়া? জন্মেও কখনো শুনিনি। পান্তুয়া তো ছানারই হয় বলে জানতাম। ছানা যে কন্ট্রোল, তা কি আপনার জানা নেই মশাই? গোপাল তখন না জানিয়ে পারে না। এমন সময় এক বুড়ো ভদ্রলোক লাঠি ঠুকঠুক করে ঢুকলেন আসরে। খড়খড়ের ফাঁক দিয়ে চেহারাটা ঠিক ঠাহর হলো না। এসেই তিনি বললেন, বাহ, সকলে আছেন দেখতে পাচ্ছি, কিন্তু যার নাকি ছিড়াত তাকে তো কই দেখতেছি না। কথাটা শুনেই আমার পিত্তি জ্বলে যায়। বলে আমি নিজের রসের কথা বিছে খাই, আর আমার বাড়ি এসে উপর চারাও হয় এই রসিকতা, তাও আবার বস্তা পচা একখানা। অন করা হলো না হয় কথা ছিল, আমার আর সহ্য হয় না। দ্বার ভেদ করে বেরিয়ে এসে আমি, দেখবেন না কেন, এই তো দেখতেছেন, আপনার ঘর হাম নেই তো খাড়া আছি দেখেন। দেখেই না সবাই দুধ দাঁড় করে পাতা ফেলে দিয়ে দৌড়। এমনকি সেই বুড়ো লোকটিও লাঠি ফেলে দিয়ে লম্বা লম্বা পা ফেলে একেবারে উঠাও। মাটি করলে তো ভোজটা। গোপাল বলে, বললাম না তোমায় ঘাপটি মেরে লুকিয়ে থাকতে। সাধারি এই কাঁচকলার পান্তুয়া খাবে কে এখন? আমি খাবো, আবার কে খাবে? এই এত এত মিষ্টি জিনিস ফেলা যাবে নাকি? আমি খাবো 7 দিন ধরে। প্রাণ ভরে খাও মামা, বলল গোপাল।
এই জিনিস ভিখিরিতেও মুখে তুলবে না, কুকুর বেড়ালেও ছোবে কিনা সন্দেহ। খাবো, তার কি হয়েছে? সকালে নিজের পিন্ডি গিলেছি, 7 দিন ধরে কাঁচকলাই খাই। এখন আমার ছেঁড়ার দর বাকি কিছু রইল না। পরের পয়ে আমার পয়সা, পরের পয়সায় আমার আয়, চিরকাল ধরেই দেখে আসছি। আর আমার বরাতে চিরকালটাই এই কাঁচকলা ভাই। মনের দুঃখে ভাগ্নেকে ভাতৃ সম্বোধন করে বসলাম। এতক্ষণ শুনলে শিবরাম চক্রবর্তীর একটি মজার গল্প, শিবরামের ছেঁড়াদ্দ। গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এই রকম মজাদার নতুন নতুন গল্পের আপডেট পেতে হলে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, যদি যোগ্য মনে হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রেখো, যাতে নতুন গল্পের সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। আজকের মতো বিদায় নিচ্ছি, খুব শিগগিরই ফিরবো অন্য আরেকটা গল্প নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো।